3 লাখ কোটি টাকার নতুন এডিপি অনুমোদন, আগামী বাজেটে প্রতিফলন ঘটবে অর্থনীতির নতুন দৃষ্টিভঙ্গি, জোরদার হবে তদারকি কার্যক্রম। কালো টাকা সাদা করার সুযোগ না রাখার তাগিদ, নাগরিক প্ল্যাটফর্মের বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের তাগিদ। ঈদের আগেই পোলাওয়ের চালের বাজারে অস্থিরতা, কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা, তদারকি অভাবে অপ্রতিরোধ সিন্ডিকেট। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আগামী অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভা। এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী বাজেটে প্রতিফলন ঘটবে অর্থনীতির নতুন দৃষ্টিভঙ্গির, জোরদার করা হবে তদারকি কার্যক্রম। অর্থমন্ত্রী জানান, বড় এডিপি হলেও বাস্তবায়ন সম্ভব। সরকার গঠনের পর এই প্রথম আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ে গেলেন প্রধানমন্ত্রী। সভায় আগামী অর্থ বছরের জন্য স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন মিলিয়ে মোট ব্যয় প্রস্তাব 3,08,924 কোটি টাকা। এক্ষেত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সর্বোচ্চ 15,500 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ে বিশেষ উন্নয়ন সহায়তা ও সামাজিক উন্নয়ন সহায়তা মিলিয়ে 1,18,288 কোটি টাকা থেকে বরাদ্দ রাখা হয়েছে। এডিবিতে 1,90,000 কোটি টাকার সরকারি অর্থায়ন এবং 1,10,000 কোটি টাকার বিদেশি ঋণ গ্রহণের প্রস্তাব রয়েছে। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত। যেই প্রকল্পগুলো একটা স্তর পার হয়ে গেছে, এখন আর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, সেগুলো কতটুকু বাস্তবায়ন করা যাবে সেটার উপর ফার্দার রিভিউ হবে। সেগুলো যদি ফার্দার বাস্তবায়ন করা সম্ভব হয়, বাস্তবায়ন করা হবে। যদি আমরা মনে করি সেগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ লাভবান হবে না, জনগণ লাভবান হবে না, সেগুলো আমরা বাতিল করব। বর্তমান সরকারের প্রথম বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। আগামী বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনে প্রবৃদ্ধি দরকার অন্তত 42%। স্বাভাবিক গতিতে আগালে 2026-27 অর্থ বছর শেষে 1,40,000 কোটি টাকার রাজস্ব আদায় ঘাটতি হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করা হয় নাগরিক প্ল্যাটফর্মের প্রাক বাজেট সংলাপে। সকালে জাতীয় বাজেট, রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা বিষয়ক আলোচনায় আরও বলা হয়, ঘাটতি মেটাতে বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা বাড়ছে, মূল্যস্ফীতি কমার লক্ষ্য নেই। এমন প্রেক্ষাপটে বাজেটে খাতওয়ারি বরাদ্দ বাড়ানোর চেয়ে বর্তমান বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার পরামর্শ উঠে আসে সংলাপে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতির স্থিতিশীলতা, মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান সৃষ্টি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাজেটে আসছে না। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পিছিয়ে পড়া মানুষ। রাজস্ব আয় কত, এটা জিডিপির পরিমাণ, আমরা এটার আদলে আসছে যে আমাদের স্টেট ওন এন্টারপ্রাইজগুলো 2,41,000 কোটি টাকা তাদের সুদ আসল সরকারের পাওনা তাদের কাছ থেকে। তাহলে এইসব জায়গাগুলোতে একটা বড় ধরনের সংস্কার করে তাদেরকে একটা নতুনভাবে চলার একটা ব্যবস্থা কিন্তু করতে হবে। হয় আপনি এটাকে ইনভেস্টেড করে দেন, আপনি শেয়ার মার্কেটে পুরোটা ছেড়ে দেন, এদেরকে প্রাইভেটাইজ করে দেন, অথবা সরকারি খাতে রাখলে ব্যবস্থাপনাটাকে ব্যক্তি খাতে দিয়ে দেন। চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 3.9% নামতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। পিআরআই আয়োজিত সেমিনারে সংস্থাটির অর্থনীতিবিদ ডক্টর ধ্রুব শর্মা জানান, উচ্চ মূল্যস্ফীতি, কম রাজস্ব আদায় এবং রিজার্ভ সংকটের মতো বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। সিডিপির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জানান, রপ্তানিমুখী প্রতিষ্ঠানে নারীদের কর্মসংস্থানের হার কমেছে, প্রকৃত মজুরি বৃদ্ধির হারও নেতিবাচক, ক্রয় ক্ষমতা কমছে সাধারণ মানুষের। বিশ্লেষকরা মনে করেন, বিনিয়োগ বাড়ানো ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদারের তাগিদ দেন তারা। সেমিনারে জানানো হয়, দেশের অন্তত 22টি ব্যাংক মূলধন ঘাটতিতে ভুগছে। কর জিডিপি অনুপাত কমে দাঁড়িয়েছে মাত্র 6.9%। অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা বেড়েছে। দীর্ঘদিনের এই ক্ষত কাটিয়ে উঠতে সবার আগে প্রয়োজন ব্যক্তিগত খাতে বিনিয়োগ, যার ফলে সৃষ্টি হবে কর্মসংস্থান, যা গতি বাড়াবে অর্থনীতিতে।
ঈদের আগেই পোলাও চালের বাজারে অস্থিরতা। মানভেদে প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা। উৎপাদন কমে যাওয়াকে দুষছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ, বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছে সুযোগ সন্ধানীরা। অভিযোগ, তদারকি না থাকার কারণে অপ্রতিরোধ হয়ে উঠেছে সিন্ডিকেট। তিনজন মিলে পোলাও চাল এনে আমরা সবাই বাগে যোগে রান্না করে আমরা ঈদের দিন ঈদ পালন করি, সবাই মিলে খাই অল্প অল্প করে। আমাদের বাচ্চাদের খুশি তো আমাদের খুশি, সেজন্য মা না খেয়েও থাকে, বাচ্চাদের এই খাবারটা খাওয়ায়। কিন্তু ওনাদের সাপোর্টে আমি বাঁচি। করাইল বস্তির এমন শিল্পীদের কাছে পোলাও খাওয়া বিলাসিতা। আগে বছরে অন্তত 1 থেকে 2 বার সুগন্ধি চালের হাড়ি চড়ত। দাম বেড়ে যাওয়ায় এখন সেই হিসাব মেলাতেও হিমশিম অবস্থা। শখের বিষয় তো সবারই থাকে যে ভালো একটা খাবার খাই বছরে একবার। আমরা তো প্রতিদিন খেতে পারি না, কিন্তু বছরে একবার তো আমাদের খেতে হয় একটু। সেটাও তো পারি না, অনেক দাম হয়ে গেছে। বাঙালির আভিজাত্য আর জামাই আদরে পোলাওয়ের কোনো বিকল্প নেই। পারিবারিক অনুষ্ঠানে যে পোলাও ছিল অবধারিত, সে চাল কিনতে গিয়ে কিছুটা ধাক্কায় মধ্যবিত্তরাও। শখের বিষয়, ছেলেবেলে বাচ্চাদের দিতে পারলে ভালো লাগে, কিন্তু আগে সপ্তাহে হইতো, এখন দামের কারণে মাসে একবার ঠেকেছে। কিন্তু ঈদের সময় তো আমাদের করতেই হবে, বাচ্চারা খাবে, মেয়ের জামাই খাবে, সবাই খাবে। আয় তো খুব একটা বাড়ছে না, কিন্তু ব্যয়, স্পেশালি ইনফ্লেশন এমনভাবে বাড়ছে যে আমাদের যারা চাকরিজীবী তাদের জন্য আসলে সংসার চালানো কঠিনই হয়ে যাচ্ছে। বাজারে পোলাওয়ের চালের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা। খোলা চাল 140 থেকে 160 টাকায়। প্যাকেটজাত চাল যেটা বিক্রি হতো 160 বা 165 টাকায়, তা কিনতে এখন গুনতে হচ্ছে প্রায় 200 টাকা। অথচ সরবরাহে কোনো ঘাটতি নেই। তাহলে কেন এই অস্থিরতা? আড়তদার, পাইকার আর খুচরা ব্যবসায়ীদের দাবি, ধানের উৎপাদন কমে গেছে, সাথে যোগ হয়েছে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব। উৎপাদন 50%। গত বছর ধানের দাম পেয়েছিল না, কৃষকরা না পাওয়ার জন্য এবার হচ্ছে আতপ ধানের মানে চাষ করেনি। এটা হচ্ছে মূল কারণ। তেলের দাম বাড়ছে যেহেতু আমরা খরচটা তো চালের উপরে উঠবো, সবজির উপরে উঠবো। সব পণ্যের দাম, নিত্য পণ্যের দাম এই জন্য একটু বেশি বাড়ছে। তেলের দাম গাড়ি ভাড়া বেশি লাগে। কিনা পড়া 170 টাকা, বিক্রি 90 টাকা। কোম্পানিরা জিজ্ঞাসা করলে তেলের দাম যোগ করে, তারপরে ওই বাজার কাইসেস মাল মানে শর্টে গেছে, পুরান চাউলের দাম বেশি, কোম্পানির লোকেরা বলে। ঈদকে সামনে রেখে বাড়ছে পোলাওয়ের চাহিদা। ক্রেতাদের অভিযোগ, এই সংকট কৃত্রিম। আগেই চাল মজুত করে রেখে ঈদের বাজারে বেশি দামে বিক্রি পায় তারা। তারা যেটা বলে আমরা সেটাই বিশ্বাস করি। আগে কিনছি 130, 35, 40, এখন তো 160 চাই, 65 চাই। এগুলো এইটাই তো আমরা জানি, বাজারটা এইভাবেই চলতেছে। 1 কেজি চালে যদি 5 টাকা বাঁচে, তাহলে 50 কেজি চালে আপনার 250 টাকা বেঁচে যাবে। আর 250 টাকা দিয়ে একটা ফ্যামিলি অন্তত 2টি দিন শান্তি মতন খাইতে পারবে। বাজার ঘুরে দেখা গেছে পর্যাপ্ত মজুদ আছে চালের। দাম বাড়ানোর এই সিন্ডিকেট না ভাঙতে পারলে এবার ঈদে পোলাও জুটবে না খেটে খাওয়া মানুষের পাতে। আবারও পোলাও চালের আবাদ হবে আগস্ট সেপ্টেম্বরে। ফলন আসতে নভেম্বর ডিসেম্বর, জানুয়ারিতে বাজারে আসবে নতুন চাল। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন সামঞ্জস্য রাখা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলে বাংলাদেশ ব্যাংক, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুসকে 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর আগে আইনজীবী মাসুদ আর সোবহান তার রিটে বলেন, গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতারা ঋণের বিপরীতে কত শতাংশ সুদ দিচ্ছেন তা অজানা, তাদের এটি জানার অধিকার আছে। গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে যেটা বললাম, 10 বছরের বেশি একজন সুদ দিয়ে যাচ্ছে কাবলিওয়ালার মতো। এই প্রিন্সিপাল অ্যামাউন্ট দিতে হবে না, সুদ দাও, এই সুদের উপরেই গ্রামীণ ব্যাংক চলতেছে।
দুর্বল 5টি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এসব ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ স্কিম ঘোষণা করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 8 লাখ আমানতকারীকে প্রায় 4,000 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ব্যাংক 5টি হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এসব ব্যাংক থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে ব্যাংকগুলো। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকার শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। ব্যাংকটির পরিশোধিত মূলধন ধরা 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে 20,000 কোটি টাকা, বাকি 15,000 কোটি টাকা আমানতকারীদের শেয়ার দেওয়া হবে। এর বাইরে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে আমানতকারীদের 12,000 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিলেটের স্বাভাবিক লেনদেন, হেয়ার কাট বাতিল সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। দুপুরে সিলেটের ইউনিয়ন ব্যাংক জিন্দাবাজার শাখার সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে তারা মিছিল নিয়ে ব্যাংকের ভেতরে ঢুকে পড়েন এবং সেখানে ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষে তাদের দাবি তুলে ধরেন। এ সময় তারা দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি পেশ করেন। গ্রাহকরা জানায়, দীর্ঘদিন ধরে ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে, এতে করে বিপাকে পড়ছেন তারা। দাবি আদায় না হলে ব্যাংকে তালা দেওয়া সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জানান তারা। এ বিষয়ে ইউনিয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান করা হবে। এই স্মারকলিপির জন্য স্যার আমাকে বলছেন যে এটা দিলে তাড়াতাড়ি আমার কাছে পাঠান, আমি এটা গভর্নর স্যার কাছে দেবো। এটা আপনাদের জন্য ভালো জিনিস। ভালো যে 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, এটার কি এটার জন্য বাংলাদেশ ব্যাংকে নাকি আবেদন গেছে, এটা হয়তো অ্যাপ্রুভাল হইলেই হয়তো বা আপনারা আমার ধারণা কেন জন্য মনে হয় ঈদের আগে পাইতে পারেন আপনারা। 2023 সালেই উত্তরের জনপদ নীলফামারীতে গ্যাস সংযোগের কথা ছিল। পাইপলাইনে মজুদ থাকলেও কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে সরবরাহ। ফলে বাইরে থেকে গ্যাস কিনে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে শিল্প প্রতিষ্ঠান। এতে বাড়ছে খরচ। বিষয়টি সুরাহা করতে পিজিসিএল এর সাথে যোগাযোগ রাখছে জেলা প্রশাসন। গ্যাসের জন্য অপেক্ষার দিন শেষ হচ্ছে না নীলফামারীর শিল্প মালিকদের। পাইপলাইনে গ্যাস মজুদ এবং উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন সংগ্রহ করা হলেও উত্তরা ইপিজেড, সৈয়দপুর রেলওয়ে কারখানা ও বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন কারখানায় গ্যাস সংযোগ মিলছে না। বাধ্য হয়ে উদ্যোক্তারা বেশি দামে গ্যাস কিনে উৎপাদন চালিয়ে যাচ্ছেন। জিটিসিএল সৈয়দপুর সিটি গেট স্টেশন এবং পিজিসিএল সরবরাহ কেন্দ্রের ডিআরএস তৈরির কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু কেন্দ্র দুটির প্রধান ফটক বন্ধ, নেই তেমন কার্যক্রম। এদিকে দ্রুত গ্যাস সংযোগের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। বলছেন, গ্যাস সংযোগ পেলে উৎপাদন খরচ কমার পাশাপাশি শিল্পে বিনিয়োগ বাড়বে, ত্বরান্বিত হবে অর্থনৈতিক উন্নয়ন। গ্যাস হলে আমাদের খরচ একটু কম হবে, উৎপাদন খরচটাও কমবে, মালের দামও কমবে। এলপিজি গ্যাস আনার জন্য ঢাকা থেকে আমাদেরকে ট্যাঙ্কে করে গাড়িতে এনে আমাদের শিল্প চালাতে হচ্ছে। এতে আমাদের ব্যয় প্রায় অনেক বেড়ে গেছে। এভাবে করলে আমাদের শিল্প বেশি দিন আর চালানো সম্ভব না। আমাদের এখানে গ্যাস না থাকাতে আমরা ফার্নিচার অয়েল, কয়লা, লাকড়ি দিয়ে ইউজ করতেছি, তাতে পরিবেশের দূষণ হচ্ছে আর প্রোডাকশন কষ্ট বাড়তেছে, আর মানসম্মত আমরা তেল বা জ্বালানি পাই না। বিসিক পর্যন্ত পাইপলাইন বসানো হয়েছে, কিন্তু সংযোগ মিলছে না। এ বিষয়ে পিজিসিএল এর সাথে দফায় দফায় যোগাযোগ করছে বিসিক কর্তৃপক্ষ, তাতে কোনো কাজ হচ্ছে না। এখনো আমরা আমাদের শিল্পনগরীতে সে গ্যাস সংযোগ পাই নাই। ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় পিজিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ওনারা আশ্বস্ত করেছেন গ্যাস লাইন বা গ্যাস আসলেই ওনারা আমাদের শিল্পনগরীতে গ্যাস সংযোগ স্থাপন করবেন। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে। শিল্পে গ্যাস সংযোগ ত্বরান্বিত করতে জেলা প্রশাসক যোগাযোগ রাখছেন সংশ্লিষ্ট দপ্তরে। পশ্চিমাঞ্চল গ্যাস ফিল্ডের সাথে এবং তাদের সাথে কথা বলবো যে যাতে আমাদের এই এলাকার জনমানুষের দাবি প্লাস হলো আমাদের শিল্প প্রতিষ্ঠানের মালিকরা সাফার করছে, যদি গ্যাসটা আমরা পেয়ে যাই তাহলে এই জেলাবাসী খুব উপকৃত হবে। উদ্যোক্তারা বলছেন, প্রতিদিন 100 ঘনফুট গ্যাস সরবরাহ করা হলে ব্যবসা বাণিজ্যে আসবে সমৃদ্ধি, সেই সঙ্গে বাড়বে ছোট বড় মিল কারখানা, তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। রাজস্ব ব্যবস্থায় পরোক্ষ করের উপর অতিরিক্ত নির্ভরতা অর্থনীতিতে চাপ তৈরি করছে।
প্রত্যক্ষ কর ব্যবস্থার দিকে গেলে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দারিদ্র্য বিমোচন এবং বৈষম্য অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো, এমন মন্তব্য করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। দুপুরে ভয়েস ফর রিফর্মের বাজেট আলোচনায় রাজস্ব আদায় পরোক্ষ করের উপর অতি নির্ভরশীলতার সমালোচনা করেন তারা। তাদের মতে উৎসে কর কর্তনের মাধ্যমে রাজস্ব আদায় বাড়লেও তা মূলত ভোক্তার উপরই চাপ ফেলছে। এই কর কাঠামো অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে অর্থনীতির তুলনায় বাজেট কাঠামো ভারসাম্যপূর্ণ নয়, ফলে কাঙ্ক্ষিত সামাজিক সুরক্ষা ও সমতা নিশ্চিত করা যাচ্ছে না। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 23 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5203 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 5 পয়েন্ট কমে 1056 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 2 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1968 পয়েন্টে। আজ হাত বদল হয়েছে 726 কোটি 8 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 868 কোটি 23 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 83টি প্রতিষ্ঠানের, কমেছে 255টির, অপরিবর্তিত ছিল 54টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির মোট 29 কোটি 8 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পরের অবস্থানে আছে ডোমিনেজ ও ব্র্যাক ব্যাংক। চলে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। প্রধান সূচক সিএসপিআই প্রায় 51 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,623 পয়েন্টে। সিএসসিএক্স সূচক কমেছে 25 পয়েন্ট এবং সিএসই 30 সূচক কমেছে 38 পয়েন্ট। আজ হাত বদল হয়েছে 18 কোটি 77 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 32 কোটি 11 লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া 223টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 81টির, কমেছে 111টির, আর অপরিবর্তিত ছিল 31টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট, আর এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।